আমির সাহেব, আমি আপনাকে আজকে যেটা বলতে বলবো সেটা হচ্ছে যে কিভাবে আপনার সহকর্মীরা, আপনি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস থেকে ক্যারিয়ার শুরু করেছেন, আপনার সহকর্মীরা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে, ইআর হিসেবে সারা রাজ্যে কাজ করেছেন। আপনি খুব ভালো করে জানেন যে কিভাবে তারা কাজ করেছেন। যখন পর্যন্ত তারা চূড়ান্ত নির্ণায়ক অথরিটি ছিলেন, তারা কিভাবে কতজনকে তারা ভোটার তালিকা থেকে রাখতে পেরেছেন, বাদ দিয়েছেন, পরের দিন তারা কি দেখেছেন, বাস্তবে কি হয়েছে, জালিয়াতিটা কি হয়েছে। আমি জালিয়াতি শব্দটা দায়িত্ব নিয়ে ব্যবহার করছি, জেনে ব্যবহার করছি। কিভাবে ভোটার তালিকায় জালিয়াতি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা যদি আপনি দর্শকদের সামনে স্পষ্ট খুলে বলেন। অমিত সাহেব প্লিজ। কিন্তু প্রেজেন্ট প্রক্রিয়া যেটা চলছে সেই প্রক্রিয়াতে দুটো জিনিস একটু ভালো করে বুঝতে হবে। এই সংখ্যাটা হচ্ছে, যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হলো তখন ভোটারের সংখ্যা ছিল 7,04,00,000 সামথিং। এর মধ্যে 5,46,000 ভোটারকে ডিলিট করা হয়েছিল। মানে 7,66,00,000 দিয়ে শুরু করলাম, 58,00,000 অ্যাবসেন্ট, ডেড, শিফটেড, এইটা বাদ দেওয়ার পরও ভোটারদের মধ্যে কোনো আশঙ্কা ছিল না, সব ঠিকঠাক ছিল। তারপর ড্রাফট লিস্ট পাবলিশ হলো। ড্রাফট লিস্টে দেখা গেল যে 5,46,000 ভোটার আরো ডিলিট হলো। এই 5,46,000 ভোটার যেটা ডিলিট হলো, এইখান থেকে প্রবলেমটা শুরু হচ্ছে। একটা পার্টিকুলার রাজনৈতিক দল যে ঘুষপেটিয়া এইসব বলছিল, তাদের মাথা ব্যথা এখান থেকে শুরু হয়। 5,46,000 অ্যানালাইসিস যদি আমরা করি, আমি করেছি, তাতে দেখছি মোর দেন 80% ভোটার হচ্ছে মতুয়ারা ডিলিটেড হয়ে গেল প্রায় 4,80,000 কাছাকাছি। এই ফিগারটা কোথায় দেখতে পাবো? আমরা ছবিতে দেখতে পাবো। বারাসাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে 2 কিলোমিটার লম্বা লাইন পড়েছে, 2 কিলোমিটার। আর ওইখানে যদি অনেক সাংবাদিকরা ঘুরছিলেন, জিজ্ঞেস করছিলেন তাদেরকে, তাতে দেখা যাচ্ছিল যে যদি 100 লোককে প্রশ্ন করছেন তাহলে একটা মুসলিম ভোটার পাওয়া যাচ্ছিল, মানে 99টা মতুয়া ভোটার। যে ভোটার বিগত 8-10 বছর যারা বিজেপি কে সাপোর্ট করে এসছে, বিজেপি কে ভোট দিয়ে এসছে, এই কারণে যারা বিজেপি সিএ 2019-এ তাদেরকে অটোমেটিক সিটিজেনশিপ দেবে, মতুয়ারা ঠকে গেছে। 5,46,000 এই যে ডিলিট হয়েছে, আজকে তারা আপিলের জন্য ডিও অফিস, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের বাইরে তারা লম্বা লাইন দিয়ে কাগজপত্র নিয়ে, বয়স্ক মহিলারা, মতুয়ার বাড়ির মহিলারা, বয়স্ক লোকেরা, তারা 24 সালেও ভোট দিয়েছে, 21 সালেও ভোট দিয়েছে, তারা দাঁড়িয়ে আছে এক ব্যাগ কাগজ নিয়ে প্রমাণ করার জন্য যে তারা ভোটার, এবং আপিল করছে। এইটা হেডেক শুরু হলো ইলেকশন কমিশনের এবং একটা রাজনৈতিক দলের। এরপরে থাকলো 60,06,000 যারা আন্ডার অ্যাডজুডিকেশন। আমি দর্শকদের জন্য সুবিধা জানতে চাইছি, এই যে 2 কিলোমিটার লম্বা লাইন পড়লো বারাসাত, তাহলে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে, এই এদের কি নিষ্পত্তি হচ্ছে? এরা এখন কোথায় আছে? এরা কোথায় গেলেন? কোথায় কাগজ জমা দিলেন? এদেরকে 18 দিনের মধ্যে, তার মানে 28 তারিখে যদি ভোটার লিস্ট ফাইনাল পাবলিশ হয়েছিল, তার 18 দিনের মধ্যে, মানে 18 মার্চের মধ্যে তাদেরকে জেলা শাসকের অফিসে আপিল করতে হবে। এটা আইনে বলা আছে, আইনে তারা আপিল করছেন। জেলা শাসক এবার হিয়ারিং নেবেন। এবার ভাবুন যে উত্তর 24 পরগনায় 1,75,000 আছে। যদি ধরে নিচ্ছি 1,75,000-এর মধ্যে 1.5 লক্ষ যদি আপিল জমা পড়ে, জেলা শাসক পুরো ব্যাপারটা বুঝতে, উত্তর 24 পরগনার জেলা শাসক পুরো ব্যাপারটা বুঝে উনি এটাকে ডিসেন্ট্রালাইজ করেছেন। এখন উনি একটা অর্ডার করেছেন যে প্রত্যেক বিডিও অফিসে এই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া যাবে, না হলে একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে যাচ্ছে। কিন্তু বিডিও তো আর আইনে, বিডিও তো হিয়ারিং নিতে পারবে না, হিয়ারিংটা নিতে হবে কিন্তু জেলা শাসককে। এইবার ভাবুন যে উত্তর 24 পরগনার জেলা শাসক, তিনি ফুল বেঞ্চ কমিশন এসছে, তাকে এয়ারপোর্টে রিসিভ করবেন। তিনি আজকে
সারাদিন ওয়েস্টিন হোটেলে ফুল বেঞ্চ কমিশনের সামনে মিটিং অ্যাটেন্ড করছেন, উনি অন্যান্য জেলা শাসকের যে অন্যান্য কাজ হয় সেটা করছেন, তারপর 1,50,000 হিয়ারিং নেবেন। এইটা হচ্ছে সব থেকে বড় হেডেক। এটা আমি উত্তর 24 বললাম, এই সেম ফিগার আছে প্রায় পূর্ব বর্ধমানে আছে, নদিয়াতে আছে, মালদাতে আছে, মুর্শিদাবাদে আবার হিয়ারিং খুব কম আছে। মুর্শিদাবাদের জেলা শাসক কিন্তু শান্তিতে বসে আছে। কেন? মুর্শিদাবাদে আন্ডার অ্যাডজুডিকেশন সব থেকে বেশি, 11 লক্ষ। এই আন্ডার অ্যাডজুডিকেশনের ব্যাপারটা আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি এবং ভেতরের খবর থেকে বলছি। সেটা হচ্ছে যে 21 তারিখ রাত 12টা অবধি ইআরও এইআরওর কাছে লগ ইন ছিল, মানে তারা ওটাকে ডিসপোজ করতে পারত। এইটা ওদেরকে অর্ডার ছিল যে যা তুমি করবে ডিসপোজ করবে 21 তারিখ রাত 12টার পর অবধি। 21 তারিখ 12টা 1 মানে 22 তারিখ হয়ে যাচ্ছে, 12টা 1-এ তাদের লগ ইন লক হয়ে গেল, মানে ওরা আর কোনো কাজ করতে পারছে না। এবার প্রত্যেক ইআরও নিজের কনস্টিটিউয়েন্সির রাত 12টার সময় স্ক্রিনশট নিয়ে রেখেছে, যে রাত 12টার সময় কম্পিউটারে কাজ করলে তো টাইমটা শো করে, তো রাত 12টার সময় স্ক্রিনশটে দেখাচ্ছে যে ওর কনস্টিটিউয়েন্সিতে কতগুলো পেন্ডিং কেস থাকলো, মানে কতটাও ডিসপোজ করতে পারলো না। ওই সংখ্যাটা কোনো ইআরওর নট মোর দ্যান 1% ছিল, নট মোর দ্যান 1%। তাহলে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 2 লক্ষ প্লাস ভোটার থাকে, সাধারণত তাই থাকে, 2 লক্ষ থেকে 2.5 লক্ষের মধ্যে থাকে, তাহলে আমরা ধরে নেব যে 2000 ডিসপোজড হয়নি, ধরে নিচ্ছি। কিন্তু 22 তারিখ সকালবেলা যখন ইআরও যখন আবার হচ্ছে যে কতগুলো কি বলে আনডিসপোজ থেকে গেল, তখন সেম ইআরও দেখছে যে ওর ওইখানে আনডিসপোজড হয়ে গেল 42,000। এইটা তাহলে কি করে হলো? অনেক ভোটাররা বুঝতে পারছেন না, অনেকে জানছেন না, কেউ বলছে ইআরও করেনি। ইভেন আমাদের সিও আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সিও আছেন, উনি অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে উনি একটা টুইট করেছেন। ফার্স্ট টুইট উনি করে বলেছেন যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন যে ব্যাপারটা থেকে গেল 60 লক্ষ, উনি পুরো দোষটা চাপাতে গেছেন ইআরও এবং এইআরওর। উনি টুইট করে বলেছেন এই কাজটা ইনকমপ্লিট থাকলো কেন, ইআরও এইআরওরা এটাকে ডিসপোজ করতে পারেনি। এটা উনি টুইটে বলেছেন, টুইটটা সোশ্যাল মিডিয়াতে আছে, যে কোনো লোক দেখে নিতে পারে। এই রিয়াকশনে ইআরও এবং এইআরওরা, ইআরও তো ডাইরেক্ট বলতে পারবে না, সে অফিসিয়ালি ইলেকশন কমিশনের ডেপুটেশনে আছে। ইআরওরা বেসিক্যালি বিসিএস অফিসার আছে। 294-এর মধ্যে মোটামুটি 284টা বা 80টা 82টা বিসিএস অফিসার আছে। বিসিএস অফিসারদের যে সংগঠন আছে তারা এই টুইটের উত্তর দিয়েছে যে এই পুরোটা ফলস আছে, নট বেসড অন ফিগার্স, ফ্যাক্টস, ফিগার্স এন্ড ডেটা। এবং প্রত্যেকটা ইআরও নিজের স্ক্রিনশটটা 21 তারিখ রাত 12টার এই স্ক্রিনশটটা নিয়ে রেখেছে। and this will be produced in court at the proper time. আমরা প্রপার টাইমে কিন্তু এটাকে কোর্টে প্রডিউস করব, যে 21 তারিখ রাত্রে সব ইআরওর মিলে আনডিসপোজড কেস কটা ছিল। ওটা হয়তো খুব বেশি, ম্যাক্সিমাম যদি দেখি আমরা 60 থেকে 70,000-এর বেশি হবে না গোটা পশ্চিমবঙ্গ বাংলায়। হঠাৎ করে সকালবেলা কিন্তু ওটা 60 লক্ষ হয়ে গেল। এবার লোকে ভাববে যে এটা হলো কি করে। এইটা হলো এইভাবে যে ইআরও ডিসপোজ করে দিয়েছিল, যে বলেছিল হ্যাঁ সব কাগজপত্র ঠিক আছে, পার্ক ফর, ওদের ভাষাটা এরকম আছে, পার্ক ফর ফাইনাল ভোটার লিস্ট, মানে ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে। ওইটাকে পুশ ব্যাক করেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন রাত 12টা থেকে সকালের মধ্যে ওটাকে পুশ ব্যাক করে দিয়েছে, কি বলে, যে এটা আনডিসপোজ থেকে গেল। কিন্তু ইআরও তো নিজের স্ক্রিনশট নিয়ে রেখেছে, ইআরও তো চাকরি করছে, সে তো বোঝে কি হবে কালকে। তো প্রত্যেকটা ইআরওর কাছে স্ক্রিনশট নেওয়া আছে যে ওর আনডিসপোজ কেস রাত 21 তারিখ রাত 12টা অবধি কটা ছিল। এইটা যখন বলা হলো তখন সিও অফিসের টুইটার হ্যান্ডেল থেকে একটা ইন্টিমিডেটিং থ্রেটনিং একটা টুইট করা হয়েছে। সেই টুইটটাও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে।
যে উনি বলছেন যে ইয়ারোরা এসব করছে, সার্ভিস কন্ডাক্ট রুলসে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে, তারা লক্ষণ রেখা ক্রস করছে, এইসব বলে উনি একটা টুইট করেছেন। যাই হোক, ওটার প্রতিবাদ হওয়াতে তারপরে উনি চুপ হয়ে গেছেন, আর কিছু তারপর বলেন। কিন্তু আজকের যদি সিও বা গতকালের সিওর যদি উনি প্রত্যেক দিন উনি কন্ট্রাডিক্ট করছেন নিজেকে, এবং প্রত্যেকটা ভিডিও অ্যাভেলেবেল আছে সোশ্যাল মিডিয়াতে। উনি গতকালই বোধহয় গতকাল সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন হলো কি করে। তখন উনি বলছেন যে আমরা যখন এসআইআর শুরু করেছিলাম তখন বুঝতে পারিনি যে এইরকম অবস্থা হয়ে যাবে। একটা সিও যিনি 32 বছর চাকরি করে নিয়েছেন, তিনি রাজ্যের সিও, ইলেকশন কমিশন, পুরো মেশিনারি বুঝতে পারছে না যে কি কি ঘটতে পারে। এইটা খুবই দুর্ভাগ্য। সিও অফিস থেকে এইগুলো বলা হচ্ছে। তো আমার বক্তব্য এটা হচ্ছে যে এই মুহূর্তে উপায়টা কি? 5,46,000 ডিলিটেড ভোটার, যাদের নাম টোটালি ডিলিশন লিস্টে আছে, মানে ডিলিটেড বলে ছাপ মারা আছে, তারা জেলা শাসকের অফিসে জেলাগুলোতে, আর কলকাতাতে কলকাতা নর্থ আর কলকাতা সাউথ দুটো জেলা আছে। একটা হচ্ছে ডিএলআরএস অফিস, সার্ভে বিল্ডিং আলিপুর, আর একটা হচ্ছে যেসব বিল্ডিং কলকাতা নর্থ অফিস। এই দুটো জায়গায় ওনারা আপিল করতে পারেন। কলকাতায় খুব বেশি নেই, কিন্তু যেখানে যেখানে বেশি আছে, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, সেখানে জেলা শাসকের অফিসে আপিল করতে পারে, এবং এই আপিল ডিসপোজ করতে হবে ইওকে। এইটা হচ্ছে আইনি প্রক্রিয়া। আমি স্যার, আপনি আপনি মানে আরো বলার আগে একটা জিনিস জিজ্ঞাসা করে পরিষ্কার করে, আপনি যেটা বললেন সেটা শুনতে খুব সাংঘাতিক। নিশ্চয়ই আমার দর্শকরা বুঝতে পেরেছেন, যিনি সরকারি অফিসার, আপনার মতো ডব্লিউবিসিএস অফিসার এই কাজটা করছেন। আপনি আজ থেকে 3 বছর 4 বছর আগে, 20 বছর আগে হলে আপনি নিজে এই কাজটা করতেন। আপনি আপনাদের সংগঠনের কথাই বলছেন। যিনি রাত 12টার সময় দেখলেন 2000 মাত্র কেস নিষ্পত্তি হতে বাকি আছে, পরদিন সকালে উঠে তিনিই দেখছেন যে সেটা সংখ্যাটা 2 লক্ষ হয়ে গেছে, 20,000 হয়ে গেছে। এইটা করার ক্ষমতা কাদের আছে? এটা কিভাবে হলো? এটা পুলিশের কম্পিউটারের মাধ্যমে হচ্ছে তো। ইয়ারওরাই তো আমরা যতদূর জানি তারা ফাইনাল অথরিটি, তারা ঠিক করবেন। তাদের মাথার উপরে বা তাদের টোপকে প্রযুক্তির মধ্যে কাদের বসানো হয়েছিল, কারা এটাকে করলেন এবং কিভাবে করলেন, এটা একটু আমার জানার কৌতূহল হচ্ছে। দেখুন, আইনে অবজারভারকে লগ ইন দেওয়ার কথা ছিল না, কিন্তু প্রত্যেকটা মাইক্রো অবজারভারকে একটা করে লগ ইন দিয়ে দেওয়া হয়েছিল। এবার ইআরও যে কমেন্ট দিচ্ছে, ইআরও তো ফাইনাল অথরিটি আইনে, রোলের ক্ষেত্রে ইআরও হচ্ছে ফাইনাল অথরিটি। ইআরও যদি বলে দিয়ে থাকে যে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, এটা ফাইনাল ভোটার লিস্টে পাবলিশ করে দাও, তাহলে এরপরে অবজারভারের কিছু করার কথা ছিল না, আইনে নেই। কিন্তু অবজারভার কি করলো, নিজের লগ ইনে গিয়ে সে এটা ঠেলে দিল, আরো 40,000 কেস, বলে দিল সেন্ড ব্যাক ফর রিভিউ। এই কমেন্টটা দিয়েছে প্রত্যেকটা মাইক্রো অবজারভার। সে তো ডিসিশন নিতে পারে না, সে বলছে যে সেন্ড ব্যাক ফর রিভিউ, এবং এই সেন্ড ব্যাক টু ফর রিভিউ যে কেসগুলো আছে ওইগুলোই আন্ডার অ্যাডজুডিকেশন। এইটা করেছে পুরোপুরি মাইক্রো অবজারভার। আর কার ইনস্ট্রাকশনে করেছে এটা ভালো করে বুঝতে হবে, যে মাইক্রো অবজারভার কাজ করছে আন্ডার দি ডিস্ট্রিক্ট অবজারভার। প্রত্যেক জেলার জন্য একজন করে ডিস্ট্রিক্ট অবজারভার আছে। আর ডিস্ট্রিক্ট অবজারভাররা কার আন্ডারে কাজ করছেন? রাজ্যে একজন স্টেট অবজারভার আছে। তাদের আইনি ক্ষমতা নেই ইলেকট্রাল রোলে হাত দেওয়া। তাদের ক্ষমতা যেটুকু আছে সেটা হচ্ছে পুরো প্রক্রিয়ার ওপরে নজর রেখে ইলেকশন কমিশনকে রিপোর্ট দেওয়া। দ্যাট ইজ দি অনলি ডিউটি অফ দি অবজারভার। অবজারভারকে লগ ইন দেওয়াটাই হচ্ছে বেআইনি। লগ ইন দেওয়া মানে ও ডেটার ভেতরে ঢুকতে পারছে। এবার ডেটার ভেতরে ঢুকে ও কি করেছে, ওই সেন্ড ব্যাক ফর রিভিউ বলে একটা কমান্ড আছে, ওই কমান্ডটা ক্লিক করে গেছে পুরো। আফটার অল এটা কি করে হলো একটু ভালো করে বুঝতে হবে, আমি তথ্য দিয়েই বলছি। একটা বুথ, মুর্শিদাবাদের একটা বুথ, ধরুন একটা বুথে 1000 ভোটার আছে, সেখানে 993টা মুসলিম ভোটার আছে, 7টা নন মুসলিম ভোটার আছে। 993টা মুসলিম ভোটারের মধ্যে দেখা যাচ্ছে যে 990টাই আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তার মানে কি হলো,
যে এই যে মাইক্রো অবজারভাররা এটা সেন্ড ব্যাক ফর রিভিউ করেছে, এটা নাম দেখে 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 করেছে। এটা পরিষ্কার আছে, এটা এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি। যে কোনো লোক রোলটা তুললে দেখে নিতে পারবে, পিডিএফটা আছে, ওয়েবসাইটে রয়েছে। এইটা এখন আন্ডার অ্যাডজুডিকেশন যেটা ফেলে দিয়েছে 60 লক্ষ, তারপর তো আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে এটা জুডিশিয়াল অফিসাররা করবে। কালকে সিও নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন যে বৃহস্পতিবার অবধি 9 লক্ষ ডিসপোজ হয়েছে। এই রেটে যদি যায় তাহলে 60 লক্ষ ডিসপোজ হতে হতে জুলাইয়ের আগে হবে না। তাহলে এই পরিস্থিতিতে এখন ইলেকশন কমিশন কি করবে? ইলেকশন কমিশন বলছে আমি জানি না। এটা সিও বলেছেন, এটা সিও প্রেস কনফারেন্সেই বলেছেন যে আমি জানি না কি করা যাবে, কি করতে হবে, কারণ এইটা আমি দেখতে পারিনি, বুঝতে পারিনি যে এইভাবে হবে। এখন সবাই অপেক্ষা করছে, আগামীকাল সুপ্রিম কোর্টের ডেট আছে, 10th মার্চ ডেট আছে। আমার যেটা ধারণা এবং সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে অনুরোধ, বেস্ট লজিক আর বেস্ট উপায় হচ্ছে যে 7,04,00,000 ভোটার যারা ড্রাফট রোলে পাবলিশ হয়েছিল, ড্রাফট রোলে 7,04,00,000 ছিল, ওটা দিয়ে ভোট করতে, তাহলে সংবিধান ঠিক থাকবে, কোনো আইনি প্রবলেম নেই। কারণ এই 60 লক্ষ ভোটার তো ডিলিটেড হয়নি এখনো, এরা তো আন্ডার অ্যাডজুডিকেশন। যদি পরে কোনো মনে হয় যে কোনো পার্টিকুলার ভোটার ইললিগালি ঢুকে গেছে, মনে হয়, সেটা তো ইলেকশন কমিশন যে কোনো সময় ওটাকে ডিলিট করতে পারে তথ্য দিয়ে। তো আমার মনে হচ্ছে যে আগামীকাল সুপ্রিম কোর্ট একটা সলিউশন দেবে, কারণ কালকে তো মহামান্য হাইকোর্টকেও একটা রিপোর্ট দিতে হবে যে কত ডিসপোজ হয়েছে, কারণ হাইকোর্টের চিফ জাস্টিসকে বলা হয়েছিল এই কাজটা করতে। ওনারাও একটা রিপোর্ট দেবেন, ইলেকশন কমিশন একটা রিপোর্ট দেবে, আর যারা পিটিশন ফাইল করেছে তারাও যাবে সব তথ্য নিয়ে। তো এইটা কালকে আমরা অপেক্ষা করি, সেই জন্য সব মানুষই অপেক্ষা করছে। কিন্তু এইভাবে ডেমোক্রেসিকে 60 লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন মানে কি তাদের ফেট কেউ জানে না। ইলেকশন কমিশন বলছে, এখন নিজেই বলছে যে আমিও জানি। এইবার যদি একটা কনস্টিটিউশনাল অথরিটি যে এতদিন চিৎকার করে বললো যে আর্টিকেল 324-এ আমার ক্ষমতা আছে, আমি করব, তাহলে এখন বলছে আমি জানি না। এটা হাস্যকর একটা ব্যাপার, পুরো একটা হাস্যকর পরিস্থিতি বানিয়ে দিয়েছে।